নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডায়েরির অংশ জাপান যাত্রীর ধারাবাহিক পর্ব। আজ রইল তৃতীয় পর্ব। আগের পর্বে আমরা জেনেছিলাম জাপানিদের যে আবেগ বা মনের ভাব প্রকাশ, তার যে কতটা সংযত রূপে তারা প্রকাশ করেন, যা তাদের জীবনী শক্তির অংশ। সেই সংযত প্রকাশের ফলে তাদের মধ্যে যে সৌন্দর্য বোধ, যে হৃদয় আবেগ, তার এই দুটোই যে হৃদয় বৃত্তির অংশ, তার একটিকে কমিয়ে তারা আরেকটির প্রকাশ বিস্তার করেছে। জাপানিদের সৌন্দর্য বোধ নিয়েই আজকের পর্ব। এবং জানলে অবাক হবেন যে সৌন্দর্য বোধ, তাদের যে সৌন্দর্য বোধ, তা আমাদের কল্পনারও অতীত একটা বোধ, সূক্ষ্ম বোধ, যা বোধ হয় অভ্যেস এবং জীবনচর্যার মধ্য দিয়েই অর্জন করতে হয়। আসুন আমরা সেই পথে হাঁটি। রবীন্দ্রনাথ বলছেন যে জাপানের একজন অতি দরিদ্র মানুষও তার ক্ষুধা নিবৃত্তি করার পরেও সামান্য কিছু পয়সা বাঁচিয়েও ফুল সংগ্রহ করে, এবং এদের এই বোধ, এদের এই যে সৌন্দর্য বোধ, তা কিছুটা কুকুরের ঘ্রাণ শক্তি আর মৌমাছির দিকবোধ, সেটার মতনই দুর্বোধ্য আমাদের কাছে। কিরকম এই সৌন্দর্যবোধ আসুন দেখে নিই। তার সাথে থাকবে জাপানিদের চা পান উৎসবের কথাও। তাই সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। কাল দুজন জাপানি মেয়ে এসে আমাকে এদেশের ফুল সাজানোর বিদ্যা দিয়ে গেল। ফুল সাজানোর যে একটা বিদ্যা হয় এবং সেটাও যে একটা সৌন্দর্যের আর্টিস্টিক একটা ভঙ্গি, সেটা আমরা কজন জানি। এর মধ্যে কত আয়োজন, কত চিন্তা, কত নৈপুণ্য, তার ঠিকানা নেই। জাপানিদের চোখে দেখার ছন্দ এবং সঙ্গীত যে এদের কাছে কত প্রবল, তা ওই দুজন জাপানি মেয়েকে দেখার পরে রবীন্দ্রনাথ বুঝেছিলেন। তিনি বলছেন, একটা বইয়ে পড়েছিলুম প্রাচীনকালে যোদ্ধারা যারা অবকাশ সময়ে, যুদ্ধের অবকাশ সময়ে ফুল সাজানোর বিদ্যা নিতেন। আশ্চর্য লাগছে না, যে একজন যোদ্ধা যে ধ্বংসের কারিগর, যার সামনে ধ্বংসটাই দায়িত্ব, তারা তাদের যুদ্ধকালীন অবসর সময়ে ফুল সাজানোর বিদ্যা নিচ্ছেন। কেন নিচ্ছেন? কারণ মনে হয়েছিল যে তাদের যে মানসিক শক্তি, সেই শক্তিকে বৃদ্ধি করতে পারে সৌন্দর্যবোধ এবং আনন্দ, সেইটা থেকে যে শান্তির উৎপন্ন হয়, সেটাই তাদের শক্তির সঞ্চার করে। এইরকমই এক ধনী পরিবারে একদিন রবীন্দ্রনাথের চা পানের আমন্ত্রণ আসে, যেটা ওকাকুরার বুক অফ টিতে উল্লেখ আছে। যে ঘটনাটি বলছেন রবীন্দ্রনাথ, যে জাপানিদের সৌন্দর্যবোধ কেমন দেখুন। সেদিন একটা অনুষ্ঠানে দেখে স্পষ্ট বুঝতে পারলুম জাপানের পক্ষে এটা ধর্মানুষ্ঠানের তুল্য। অর্থাৎ চা পান অনুষ্ঠানটাকে তিনি ধর্মানুষ্ঠানের সঙ্গে তুলনা করছেন। ওদের একটা জাতীয় সাধনা। ওরা কোন আইডিয়ালকে লক্ষ্য করছে, এর থেকে তা বেশ সুন্দর বোঝা যায়। তিনি কোবে থেকে দীর্ঘ পথ মোটরযানে বেরিয়ে গিয়ে যেখানে প্রবেশ করলেন, সেই বাগানে সৌন্দর্য এবং শান্তিতে একেবারে নিবিড়ভাবে পূর্ণ। বাগান জিনিসটা যে কি, তা জাপানিদের কাছে আলাদা একটা মাত্রা আছে। রবীন্দ্রনাথ বলছেন যে জিওমেট্রিকভাবে মাটির উপরে কিছু নুড়ি পাথর ছড়িয়ে বা কাঁকড় ফেলে কিছু গাছ লাগিয়ে যে আকৃতি দেওয়া হয়, সেটাই যে বাগান নয়, বাগানের সৌন্দর্য নয়, তা জাপানিদের সেই আমন্ত্রণে না গেলে তিনি অনুভব করতে পারতেন না। তিনি বলছেন যে জাপানের ওই আমন্ত্রিত ব্যক্তির বাড়িতে তিনি ঢুকলেন এবং দেখলেন যে কিভাবে জাপানিরা প্রকৃতির কাছ থেকে চোখ এবং হাতকে সৌন্দর্য লাভের দীক্ষা গ্রহণ করিয়েছে। ওরা যেমন দেখতে জানে, তেমনি গড়তেও জানে। ছায়াপথ দিয়ে একটা গাছের জায়গায়, গাছের তলায় গর্ত করা,
এবং সেই গর্তের পাথরের মধ্যে স্বচ্ছ জল রাখা আছে। সেই জলে আমরা প্রত্যেকে হাত মুখ ধুলুম। তারপরে একটা ছোট্ট ঘরের মধ্যে নিয়ে গিয়ে বেঞ্চির উপরে ছোট ছোট গোল গোল ঘরের আসন পেতে দিলে, তার উপরে আমরা বসলুম। নিয়ম হচ্ছে এইখানে কিছুকাল নীরব হয়ে বসে থাকা। গৃহস্বামীর সঙ্গে যাবা মাত্রই দেখা হয় না। মনকে শান্ত করে স্থির করার জন্যে ক্রমে ক্রমে নিমন্ত্রণ করে একে একে তাদেরকে নিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে 2-3টে ঘরের মধ্যে বিশ্রাম করতে করতে শেষে তারা সেই জায়গায় পৌঁছলো যেখানে তাদের মূল গন্তব্য ছিল। সমস্ত ঘর কেমন ছিল? নিস্তব্ধ, যেন চিরপ্রদোষের ছায়াবৃত্ত। কারোর মুখে কথা নেই। মনের উপর এই ছায়া ঘন নিস্তব্ধ নিঃশব্দ সম্মোহন ঘনিয়ে উঠতে থাকে। অবশেষে ধীরে ধীরে গৃহস্বামী এসে নমস্কার দ্বারা আমাদের অভ্যর্থনা করলেন। ঘরগুলো দেখে রবীন্দ্রনাথ বিস্মিত হয়েছেন। কিরকম ঘর? ঘরগুলিতে আসবাব নেই বললেই হয়, অথচ মনে হয় যেন এই সমস্ত ঘর কি একটাতে পূর্ণ গমগম করছে। অর্থাৎ বিশাল বড় ঘর, সেখানে আসবাব ভীষণ কম, ফাঁকা, অথচ যেন ফাঁকাটাও পরিপূর্ণ হয়ে আছে। এই যে ফাঁকাকে সৌন্দর্য বোধে পরিপূর্ণ করে তোলা, এইটাই একটা শিল্প জাপানিদের কাছে, যার বোধ আমাদের ধারে কাছেও নেই। আমরা সেই বোধের ধারে কাছেও পৌঁছতে পারছি না। একটি মাত্র ছবি কিংবা একটা মাত্র পাত্র কোথাও, নিমন্ত্রিতরা সেইটিকেই বহু যত্নে দেখে দেখে নীরবে তৃপ্তি লাভ করছে। যে জিনিস যথার্থ সুন্দর তার চারিদিকে মস্ত একটি বিরলতার অবকাশ থাকা চাই। আশ্চর্য কথা এবং খুব সত্য, এবং মনস্তাত্ত্বিকভাবে এটা ভীষণভাবেই প্রতিষ্ঠিত একটি কথা। যখন কোনো সুন্দর জিনিস দেখতে হয়, তার চারপাশটা যত পরিষ্কার থাকবে, তার চারপাশটা যত ভিড়ের উপস্থিতি কম থাকবে, তত যেন সেই সুন্দরকে উপলব্ধি করা যায়। এই জন্যই বোধ হয় দূর বিস্তীর্ণ সমুদ্রের দিকে তাকিয়ে আমরা তাকে উপভোগ করি, কারণ তার একটা ক্ষুদ্র বিন্দুতেই আমরা বোধহয় মনোনিবেশ করতে পারি। অথবা হয়তো কোথাও দূরে একটা নৌকো ভেসে যাচ্ছে, সেটার যে সৌন্দর্য এক গাদা নৌকোর পাড়ে দাঁড়িয়ে থাকা সৌন্দর্যের মতো নয়। এটা খুব সত্য, এবং রবীন্দ্রনাথ সেই বাড়িতে গিয়ে এটা উপলব্ধি করেছেন। তিনি বলছেন যে ঘরটা, সেই ঘরে একটা কোথাও যদি কোনো সাজানোর জিনিস আছে, একটি মাত্র ছবি অথবা একটি মাত্র পাত্র, এবং অতিথিরা ওইটাকেই বিভিন্নভাবে দেখতে দেখতে যেন উপভোগ করছেন। ভালো জিনিসগুলোকে ঘেঁষাঘেঁষি করে রাখা তাদের অপমান করা, এটা মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি তার কিভাবে তুলনা করেছেন, যেন সতী স্ত্রীকে সতীনের ঘর করতে দেওয়ার মতো। ক্রমে ক্রমে অপেক্ষা করে করে স্তব্ধতা ও নিস্তব্ধতার দ্বারা মনের ক্ষুধাকে জাগ্রত করে তুলে তারপরে এইরকম দুটি একটি ভালো জিনিস দেখালে সে যে কি উজ্জ্বল হয়ে ওঠে, এখানে এসে তা স্পষ্ট বুঝতে পারলুম। আমার মনে পড়ল শান্তিনিকেতনের আশ্রমে যখন আমি একদিন এক একটি গান তৈরি করে সকলকে শোনাতুম, তখন সকলের কাছে সেই গান তার হৃদয়পূর্ণ উদ্ঘাটিত করে দিত। অথচ সেই গানই তিনি যখন কলকাতার বাগান বাড়িতে এসে শোনাতেন, সেখানে যেন সকলের, তিনি বলছেন যে যেন মনে হচ্ছে ঘর বাড়ি লোকজন কাজকর্ম গোলমালের মাঝে সেই গান যেন তার গানের ঘাড়ে যেন তারা সব চেপে বসেছে। যে আকাশের মধ্যে তার ঠিক অর্থটি যেন কলকাতার বাড়িতে উপলব্ধি হতো না। এরপরে সেই ঘরে গৃহস্বামী এলেন, বললেন চা তৈরি করা এবং পরিবেশনের দায়িত্ব তিনি তার কন্যাকে দিয়েছেন। এবং এই যে সৌন্দর্য বোধের, চা তৈরির মধ্যেও যে একটা সৌন্দর্য বোধ, একটা উৎসবের আমেজ রয়েছে, সেইটা এবারে শুনুন। তার মেয়ে এসে নমস্কার করে চা তৈরি করতে প্রবৃত্ত হলেন। তার প্রবেশ থেকে আরম্ভ করে চা তৈরি প্রত্যেক অঙ্গ যেন ছন্দের মতো। ধোয়া মোছা, আগুন জ্বালা, চাদানির ঢাকা খোলা, গরম জলের পাত্র নামানো, পেয়ালায় চা ঢালা, অতিথির সম্মুখে এগিয়ে দেওয়া, সমস্ত এমন সংযম এবং সৌন্দর্যে মণ্ডিত যে সে না দেখলে বোঝা যায় না। এই চা পানের প্রত্যেক আসবাবটি দুর্লভ এবং সুন্দর, এবং অতিথিদের কর্তব্য হচ্ছে এই পাত্রগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে একান্ত মনোযোগ দিয়ে দেখা।
প্রত্যেক পাত্রের স্বতন্ত্র নাম এবং ইতিহাস আছে, কত যে তার যত্ন সে বলা যায় না। এই সমস্ত ব্যাপার শরীরকে মনকে একান্ত সংযত করে নিরাসক্ত করে প্রশান্ত মনে সৌন্দর্যকে নিজের প্রকৃতির মধ্যেই গ্রহণ করা। ভোগীর ভোগোন্মাদ নয়, কোথাও লেশমাত্র উচ্ছৃঙ্খলতা নেই, অমিতাচার নেই। মনের উপরতলায় সর্বদা যেখানে নানা স্বার্থের আঘাত, নানা প্রয়োজনের হাওয়া কেবলই ঢেউ উঠছে, তার থেকে দূরে সৌন্দর্যের গভীরতার মধ্যে নিজেকে সমাহিত করে দেওয়াই হচ্ছে এই চা পান অনুষ্ঠানের তাৎপর্য। এর থেকে বোঝা যায় জাপানি যে সৌন্দর্যবোধ সে তার একটা সাধনা, একটা প্রবল শক্তি। বিরল জিনিসটা অন্তরে বাহিরে কেবল খরচ করায় তাতেই দুর্বল করে, কিন্তু বিশুদ্ধ সৌন্দর্যবোধ মানুষের মনকে স্বার্থ এবং বস্তুর সংঘাত থেকে রক্ষা করে। সেই জন্যই জাপানের মনে এই সৌন্দর্যবোধ পৌরুষের সঙ্গে মিলিত হতে পেরেছে। শুনলেন তো আজকে জাপানিদের সৌন্দর্যবোধের গল্প, রবীন্দ্রনাথের চোখে আমরা দেখলাম। এটা পড়ার পরে না আমি অনেক ভেবেছি, এবং সত্যি বলবো আমার উপরে ভীষণভাবেই প্রভাব পড়েছে। আমি যেন মনে হচ্ছে প্রতিটি মুহূর্তে ভালো কিছুকে আমরা কেন গ্রহণ করব না। আমরা সবসময় শুধু অপরের অনুকরণ তখনই করি যেটা লোভনীয়, প্রলোভন দেওয়ায়, যেটা আমাদের প্রাণ শক্তিকে ক্ষয় করিয়ে দেয়। সেই সমস্ত প্রলোভনের পিছনে ছুটতে ছুটতে আমরা কবে যেন আমাদের সৌন্দর্য বোধকেও জাগিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। কিন্তু দেখুন, একটা ঘর যখন আমরা থাকি, যে ঘরটাতে, সে ঘরটা যেদিনকে খুব সুন্দর করে সাজানো থাকে, মানে ছিমছাম, ফুল দিয়ে সাজাতে হবে এমন নয়, কিন্তু পরিচ্ছন্ন। যখন ঘর খুলে ঢোকেন, দরজা খুলে ঢুকেই মনে হয় না যে বিছানাটা যেন নোংরা না থাকে, টেবিলটা যেন গুছানো থাকে। এবং সেটা যদি সত্যিই পাওয়া যায়, তখন যে পরিতৃপ্তি, যে একটা আলাদা উন্মাদনা, ঘরে ফেরার যে একটা নিশ্চয়তা, শান্তি, সেটা যেন আরো দ্বিগুণ হয়ে যায় না? আমার কিন্তু হয়। আপনাদের হয় কি? আপনারা কি ভাবেন? সৌন্দর্যবোধ নিয়ে কি ভাবনা আপনাদের? বা জাপানিদের এই পদ্ধতি কি আমরা গ্রহণ করতে পারি না? যেটা ভালো সেটা গ্রহণ করলে ক্ষতি কোথায়? আসুন আমরা নিজেদেরকে সুশিক্ষায় গড়ে তুলি। সুন্দরকে নিজের মধ্যে সমাহিত করলে আমরা সুন্দরকেই প্রদান করতে পারবো। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্তই থাক।